সন্ত্রাসবাদ একটা শব্দ যার পেছনে লুকিয়ে আছে হাজারো মৃত্যু, লক্ষ জনতার কান্না। কিন্তু কে সন্ত্রাসী আর কেই বা নির্দোষ? এই প্রশ্ন আজও পশ্চিমের মিডিয়া কিংবা রাষ্ট্র আমাদের জিজ্ঞেস করতে দেয় না। এই ভিডিওতে আমরা আলোচনা করব সমাজতাত্ত্বিক ইকবাল আহমদের বিখ্যাত প্রবন্ধ অন টেরোরিজম, দেয়ার্স অ্যান্ড আওয়ার্স। ইকবাল আহমদ আমাদের প্রথমেই স্মরণ করিয়ে দেন, সন্ত্রাসবাদ শব্দটি নিরপেক্ষ নয়, এটি এক ধরনের রাজনৈতিক প্রপঞ্চ যার সংজ্ঞা তৈরি করে একমাত্র ক্ষমতাশালী রাষ্ট্র। যখন আমেরিকা বা ইসরায়েল অন্য দেশে হামলা চালায় সেটা হয় প্রতিরক্ষা, আর যখন কোনো জাতি সেই রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিরোধ করে তখন পশ্চিমা মিডিয়া ও রাষ্ট্র সেটাকে বলে সন্ত্রাস। এই দ্বিচারিতা বোঝার জন্য দরকার ইতিহাস আর সাম্রাজ্যবাদের ক্রিটিক্যাল পাঠ ও বোঝাপড়া। 1930 এবং 40-এর দশকে ইহুদি যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের পশ্চিমারা বলতো সন্ত্রাসবাদী। হলোকস্টের পর পশ্চিমা বিশ্বের কাছে ইহুদিরা সিম্প্যাথি পেতে থাকে। তেমনি একজন হচ্ছেন মোনাখেম বেগিন, ইসরায়েলি জায়নিস্ট সন্ত্রাসী, যার মাথার জন্য পুরস্কার ঘোষিত হয়েছিল 1 লক্ষ ব্রিটিশ পাউন্ড, আর আজ তার নাম রাষ্ট্রনায়কের তালিকায়। সেই মোনাখেম বেগিন, যিনি একসময় ব্রিটিশদের কাছে ছিলেন ভয়ঙ্কর অপরাধী, তাকে এখন আমরা জায়নিস্টদের স্বাধীনতা সংগ্রামের নায়ক হিসেবে জানি। আর সেই একই মানুষ 1948-এর পর হলেন ইসরায়েল রাষ্ট্রের প্রধান। ইকবাল আহমদ মনে করিয়ে দেন, ইতিহাস জুড়ে বহু জাতিকে সন্ত্রাসী বলা হয়েছিল যারা পরবর্তীতে স্বাধীনতার নেতা হয়ে উঠেছিলেন। তেমনি একজন ব্যক্তি হলেন ইয়াসির আরাফাত, প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্ট PLO এর প্রতিষ্ঠাতা। 1969 থেকে 1990 পর্যন্ত ফিলিস্তিন মুক্তি সংস্থা PLO সন্ত্রাসী সংগঠন হিসেবে বিশ্বমঞ্চে পরিণত হয়। আমেরিকান সাংবাদিকতার এক প্রাজ্ঞকণ্ঠ নিউ ইয়র্ক টাইমের উইলিয়াম সাফায়ার বহুবার ইয়াসির আরাফাতকে আখ্যা দিয়েছেন চিফ অব টেরোরিজম হিসেবে। অথচ এক সময় যিনি চিফ অব টেরোরিজম নামে অভিযুক্ত, তিনি পরবর্তীতে দাঁড়িয়ে থাকেন হোয়াইট হাউসের গালিচায় প্রেসিডেন্ট ক্লিন্টনের পাশে। আমাদের প্রশ্ন এখানেই, আজ ফিলিস্তিনিরা একইভাবে তাদের স্বাধীন ভূমির জন্য দখলদার ইসরায়েল জায়নিস্টদের বিরুদ্ধে লড়াই করছে, অথচ তাদের বলা হয় সন্ত্রাসী ও জঙ্গি। 1985 সাল আমেরিকান প্রেসিডেন্ট রিগান আফগানিস্তানের মুজাহিদিনদের হোয়াইট হাউসে নিয়ে গেলেন এবং সেখানে তিনি বললেন, এই মুজাহিদিনরা আমেরিকার ফাউন্ডিং ফাদারদের সমতুল্য। যখন এই মুজাহিদিনরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিল, কিন্তু কয়েক বছর পরেই যখন তালেবান মুজাহিদিনরা আমেরিকার সামরিক আধিপত্যের বিরুদ্ধে আল কায়দা নেতা লাদেনের নেতৃত্বে বিদ্রোহ করে বসল, তখন সেই জাতির পিতার তুল্য মুজাহিদিনরা হয়ে গেল বর্বর ইসলামিস্ট, জঙ্গি ও সন্ত্রাসের প্রতীক। এক সময় যাদের আমেরিকা অস্ত্র প্রশিক্ষণ সাপোর্ট দিয়ে রাশিয়ার সমর্থিত কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অর্থ ও সামরিক সহায়তা দিয়েছিল, তারাই তখন বিদ্রোহ করে আমেরিকার সামরিক আধিপত্যবাদের বিরুদ্ধে, তখন তাদেরকেই বোমা মেরে ধ্বংস করা হবে। তাহলে কি সন্ত্রাসবাদ শুধু একটা ত্যাগ, ক্ষমতাশালী রাষ্ট্রের প্রপঞ্চ নয় কি? নিশ্চয় এটি একটি লুকানো ছাপানো আড়াল করা মানদণ্ড, যেটা দিয়ে পশ্চিমের ক্ষমতাবান রাষ্ট্র নিজেদের নৃশংসতাকে বৈধ করে। এই প্রবন্ধে একটা গুরুত্বপূর্ণ দিক হলো মিডিয়ার ভাষা। আমরা কিভাবে জানি কে সন্ত্রাসী? মিডিয়া যা দেখায় আমরা সেটাই বিশ্বাস করি। আহমদ বলছেন, টেরোরিজম ইজ নট এ ক্যাটাগরি অফ অ্যানালাইসিস, ইটস এ ক্যাটাগরি অফ মোরাল কন্ডেমনেশন।
এই নৈতিক নিন্দা সবসময় অন্যর বিরুদ্ধে, অথচ তাদের রাষ্ট্রীয় সন্ত্রাস, ড্রোন হামলা, দখলদারি কখনো সন্ত্রাস বলে চিহ্নিত হয় না। ইকবাল আহমদ বলেন, আমি অন্তত 20টি সরকারি নথি বিশ্লেষণ করেছি যেগুলোর বিষয় সন্ত্রাসবাদ। একটিতেও এর কোনো স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। সবগুলোতেই সন্ত্রাসবাদ শব্দটি ব্যবহার করা হয়েছে আবেগতাড়িত ও প্রচারমূলক ভঙ্গিতে, যাতে আমাদের আবেগ তাড়িত হয়, কিন্তু এই তাড়নার পেছনে যে চিন্তা, সেই চিন্তাটাকে জাগ্রত করে না। জর্জ শুলস একজন আমেরিকান অর্থনীতিবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। জর্জ শুলসের 1998 সালের একটি ভাষণে বলেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় যেখানে এবং যখন প্রয়োজন শক্তি প্রয়োগ করার আমাদের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই, অর্থাৎ এই লড়াইয়ের কোনো ভৌগোলিক সীমা নেই। সেই একই দিনে আমেরিকা আফগানিস্তান ও সুদানে মিসাইল আঘাত হানে। এই দুটি দেশ পরস্পর থেকে 2300 মাইল দূরে, আর তাদেরকে যে দেশ থেকে মিসাইল ছোড়া হয়েছিল সেই দেশটি প্রায় 8000 মাইল দূরে অবস্থিত। এই ঘটনায় বলে দেয় ক্ষমতার হাত বিশ্বব্যাপী বিস্তৃত এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের কোনো ভৌগোলিক সীমানা নাই। ইকবাল আহমদ মূলত বলতে চান, সন্ত্রাস কখনো বিচ্ছিন্ন কাজ নয়, এটা ক্ষমতা আর প্রতিরোধের টানাপোড়েনের এক রূপ। পশ্চিম যখন অস্ত্র বিক্রি করে, যুদ্ধ ছড়ায়, তখন তা রাষ্ট্রীয় নীতির অংশ হয়, কিন্তু সেই সহিংসতার প্রতিক্রিয়া যদি জনগণ দেয়, তবে সেটাকে বলা হয় বিপজ্জনক সন্ত্রাস। তাহলে এই লড়াই কি একতরফা বিচার নয়? পশ্চিমা দৃষ্টিভঙ্গিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এক নৈতিক যুদ্ধ হিসেবে পরিগণিত, কিন্তু সেই নৈতিকতা কখনোই নিরপেক্ষ নয়। তুমি যদি তাদের পক্ষে থাকো, তাহলে তুমি সন্ত্রাসের বিরুদ্ধে একজন মুক্তিযোদ্ধা, আর বিপক্ষে গেলে তুমি নিজেই খোদ সন্ত্রাসী। আমেরিকার ইতিহাসে আমরা জানি, কন্ট্রা বাহিনী, পিনোশে এবং পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক, তাদের সন্ত্রাস কখনোই আলোচনার বিষয় হিসেবে আলোচিত হয়নি, কেননা তারা ছিল আমেরিকার বন্ধু। তাদের বোমা হামলা, গুপ্ত হত্যা, সামরিক শাসন সবই গ্রহণযোগ্য। এটাই হচ্ছে আমেরিকার সন্ত্রাসের বিরুদ্ধে নৈতিকতা। এটাই হচ্ছে গ্লোবাল সন্ত্রাসবাদের সবচেয়ে ভয়ঙ্কর স্ববিরোধিতা। এই প্রবন্ধ আমাদের বাধ্য করে ভাবতে, আমরা যাকে সন্ত্রাস বলে জানি সেটা কি আদৌ সন্ত্রাস, নাকি সন্ত্রাসের প্রতিক্রিয়া, নাকি ইতিহাস আর মিডিয়ার অপপ্রচারের ফল? ইকবাল আহমদ আমাদের সামনে এই প্রশ্ন রেখে যান, ক্যান উই টক অ্যাবাউট টেরর উইদাউট টকিং অ্যাবাউট এম্পায়ার? তাই আসুন নতুন করে ভাবি, সন্ত্রাস শুধু একটি শব্দ নয়, এটি একটি কাঠামো, যেখানে প্রতিরোধকে চুপ করিয়ে দিতে গড়ে তোলা হয় ভাষার বন্দিশালা। আপনি যদি এরকম আরও বিশ্লেষণী ক্রিটিক্যাল পার্ট শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কমেন্টে লিখুন আপনার মতে আজকের দুনিয়া কে আসল সন্ত্রাস।